বর্ষণ মুখর এক সন্ধ্যার দিকে বিভূতি আর কিশোরী উভয় গিয়েছিল তারানাথের বাড়ি মোটলেনে আড্ডা দিতে। ঠাকুরমশাই ওদেরই অসময় দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলেন, তবু দেখে খুশি হয়েছিলেন। আর দুই বন্ধুর আবদারে শুনিয়েছিলেন এক ভয়ঙ্কর গল্প, যেখানে তারানাথের প্রাণ সংশয় হওয়ার অধিক প্রবণতা দেখা দিয়েছিল। তারানাথ ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলেন সম্পূর্ণ অজানা এক গ্রামে, যেখানে নদীর ধারে একজন সাধুর সাথে তার দেখা হয়। সাধু ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী। একদিন তারানাথের সামনে দুজন অচেনা লোক আসে, তবে ওরা ওই গ্রামের কেউ নয়। তাদের বেশভূষা দেখে শহরে মনে হচ্ছিল। তারানাথ জানতে পেরেছে এই দুজন লোক কারো ক্ষতি করার জন্য এসেছে। পিশাচ সিদ্ধ এই নিম্ন স্তরের তান্ত্রিক সন্ন্যাসী তাদের কাছ থেকে বেশি পরিমাণ নগদ লাভের আশায় তাদের একটা টোটকা বলে দেয় এবং তাদের হাতে একটা লাল শালোর পুটুলি দেয়। ওই পুটুলিটার মধ্যে সদ্য অপঘাতী মৃত ব্যক্তির দেহাবশেষ, যেটা শত্রুর বাড়িতে পুঁতে দিতে পারলেই কাজ শেষ। সেই শত্রুর পরিবার ঝাড়ে বংশে নির্মূল হবে। কি হয়েছিল ওই পরিবারের সাথে জানতে হলে শুনতে হবে আজকের এই বিশেষ গল্প, তারানাথ তান্ত্রিক ও দারোগার ভিটার শ্মশান। অনেকদিন হলো তারানাথের কাছে যাওয়া হয়নি, কিন্তু আষাঢ় আর শ্রাবণ এই 2 মাস যখন আসে তখন ওনার কাছে যাওয়ার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে। বহু তীর্থস্থানে আমার নিজের যাওয়ার সুযোগ হয়েছে, বহু সাধুসন্ত তান্ত্রিক দেখেছি, কিন্তু প্রত্যেকের এক একটা বিশেষ ক্ষমতা থাকে। কিন্তু তারানাথের যে ক্ষমতাটা আছে সেটা হলো আকর্ষণ করা। আকাশ কালো করে যখন বাদল ঘনিয়ে আসে, ঝমঝমিয়ে যখন বৃষ্টি প্রচণ্ড গতিতে পড়তে থাকে, তখন মনের তলানিতে একজনের সাড়া পায়, না গিয়ে উপায় থাকে না। তো তাই ভাবছিলাম ক্যালেন্ডারের দিকে তাকিয়ে কোনো একটা দিন যাওয়ার জন্য প্রশস্ত। তবে এই যাত্রায় ভগবান আমার মনোবাঞ্ছনা পূর্তির ব্যবস্থা করে দিলেন। দৈব যুগে একদিন একটি সরকারি ছুটির উপলক্ষে আমি আর কিশোরী পরিকল্পনা মাফিক ওনার বাড়ি গিয়ে উপস্থিত হলাম। ঠাকুরমশাই একাই ছিলেন, একা একটা অন্ধকার কোণে বসে তামাক সেবন করছিলেন। আমাদের পায়ের শব্দ ওনার কানে যেতেই উনি নড়ে চড়ে বসলেন এবং উজ্জ্বল দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে থাকার পর অভিবাদন জানিয়ে বললেন, আরে এই অসময়ে আজকে তো বাদলার ঘনঘটা তেমন নেই, তাহলে না জানিয়েই দেখি যে চলে এলে। কি আর করব বলুন তো ঠাকুরমশাই, সরকারি এই ছুটির দিনটা আমাদের কপালে দৈবক্রমে জুটে গেল, আর বিলম্ব না করে ছুটে এলাম গল্প শোনার দেশে। আচ্ছা, আজকে তাহলে কি শোনাচ্ছেন? আমরা যে আপনার সত্যিকারের অভিজ্ঞতার কাহিনী শোনার জন্য উদ্গ্রীব হয়ে যাচ্ছি। নিন, শুরু করুন। আমাদের কথা শুনে তারানাথের প্রথমেই আমাদের সামনে তার ডান হাতটা প্রসারিত করলো। অমনি কিশোরী নিজের পাঞ্জাবের বুক পকেট থেকে বের করলো প্রাসিংশোর সদ্য কেনা প্যাকেট। এইটা ওনার গল্প বলা দক্ষিণা রূপেই ধরে নিয়েছি, ফলে উনিও এখন নিঃসংকোচে আমাদের কাছ থেকে ওটা এখন চেয়েই নেন। যাই হোক, সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে চোখ বুঝে আনন্দের সাথে টান দিতে দিতে শুরু করলেন ঠাকুরমশাই। আমার জীবনে যে একটা সময় কত অভিজ্ঞতা ঘটেছে তার কোনো গুণাগুন্তি নেই। ইচ্ছা করলেই অনেক দূর সাধনা করে উঠতে পারতাম, কিন্তু তখন আমার নতুন যৌবন ঐশ্বর্য বৃদ্ধির লোভটা একেবারেই শেষ করে দিল। ভাবতাম তন্ত্র দ্বারা প্রাপ্ত শক্তি কাজে লাগিয়ে আমি যা ইচ্ছা তাই করব। মানুষের উপকার করবার ঝোঁকটাই অনেক বেশি ছিল। তবে জানোই তো, মানুষের মনের সুপ্ত বাসনা বলেও একটা জিনিস আছে। তখন কি আর জানি যে তন্ত্র সাধনার দ্বারা আধ্যাত্মিক উন্নতি হলে অনেক শক্তি পাওয়া যায়। বৈষয়িক লোভ থেকে আধ্যাত্মিক উন্নতি অনেক বেশি ফলপ্রদ হয়। অনেক এমন সাধুর সংস্পর্শে এসেছিলাম যাদের ক্ষমতা ছিল অসীম। সেই ক্ষমতা দেখলে মনে প্রাণে প্রভাব পড়ে। কেউ ছিল পিশাচ সিদ্ধ যোগী, অবশ্য নিম্ন স্তরের সাধনা করলেও তার মানসিকতা ছিল উদার, খুব উদার। গ্রামের দিকে পথ হেঁটে ওই সাধুকে দেখতে পাই। যে গ্রামে উপস্থিত হয়েছিলাম ওখানেই দেখেছি। বেশবাস তেমন কিছু নেই,
রুক্ষ মাথার চুল যা বাতাসে উড়ছে, গায়ের রং কয়লার মতোই কালো, একহারা দেহ। চেহারার মধ্যে এমন একটা ভয়াবহতা ছিল যে ওটা দেখেই গ্রামের মানুষ কেন জানি না তার ত্রিসীমানা ধারের কাছে আসতে সাহস করতো না, এড়িয়েই চলতো। আমি কিন্তু প্রথমে ওনার প্রতি আকৃষ্ট হই, কারণ সাধু শনাক্তকরণের একটা ক্ষমতা আমার মধ্যে বরাবরই ছিল। আসল নকলের প্রভেদটা বেশ ভালোই বুঝতে সক্ষম ছিলাম আমি। ওনার কাছে যেতে শুরু করলাম। উনি আমাকে শুরুতে তেমন একটা পাত্তা দিতেন না। যে গ্রামে ছিল ওনার আস্তানা, ওই গ্রামের নাম ছিল দারোগার ভিটা। বিরাট গ্রাম, বেশ প্রজাবৎসল। বহু মানুষ এক স্থানে জোট বেঁধে বাস করে। ওই যাকে বলে বর্ধিষ্ণু গ্রাম, তেমনটাই ছিল এই দারোগার ভিটা। পাঠশালা, দোকান ঘর, হাট বাজার ইত্যাদি আছে বলাই বাহুল্য। ওই গ্রামে প্রবেশ করে হন্যে হয়ে খুঁজছি সদ্গুরু। তখনই ওনার সাথে আমার দেখা হয়। উনি দেখলাম একটা চটকা গাছের নিচে চলে গেল। অবশ্য আমার তখন কৌতূহল তুঙ্গে। আমি নিলাম পিছু। সাধুর কোনো অবশ নেই, সে গ্রামের একেবারে প্রান্ত সীমায় এসে অবস্থান করেছে। নদীর ধারে একটা নির্জন স্থানে এক ঘাস আবর্জনার মাঝে ওনার থাকা জায়গা। স্থানটা এতই নোংরা যে দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাতও উপরে উঠে আসবে। আমি দূর থেকে ওনার দিকে তাকিয়ে রইলাম। সারা দিন রাত ওই একটা আস্তানায় আমার ছিল। দেখলাম বহু মানুষ নানাবিধ ফরমাস নিয়ে ওনার কাছে আসছে। সাধুজি কিন্তু কোনো কথা বলতো না, কাউকে অলৌকিক শক্তি দেওয়ার চেষ্টা অবধি করেনি। কিন্তু যারাই আসুক তাদের হাতে একতাল মাটি তুলে দিয়ে ইশারায় বুঝিয়ে দিতেন যে এটা নিয়ে যা, কাজ হয়ে যাবে। পরে খোঁজ নিয়ে জেনেছি যে সত্যিকারের ফলপ্রদ হয়েছে ওনার দেওয়া ওই সাধারণ মাটির তাল। আমার মনে প্রথম থেকেই বিস্ময় জেগেছিল যে এইটা কি করে সম্ভব। তারপর জেনেছিলাম যে তন্ত্র সাধনার দ্বারা উনি অসম্ভবকে রীতিমতো সম্ভব করার শক্তি রাখে। আমি আর ওনার সঙ্গ ছাড়লাম না। তবে সাধুজি ছিলেন ভীষণ বদমেজাজি। বেশি বিরক্ত করলে পাশে পড়ে থাকা চিতার কাঠ দিয়ে তেড়ে বৃষ্টি রকমের গালিগালাজ করতেন। সেই জিনিস তোমরা শোনোনি, শুনলে মরমে মরে যেতে। কিন্তু আমার তখন দুরন্ত অভিলাষ যে ওনার কাছ থেকে আমাকে কিছুটা বিদ্যা আয়ত্ত করতেই হবে। এতটুকু বলে তারানাথ বাইরের দিকে খোলা জানালার দিকে চাইলেন। তারপর বললেন, বৃষ্টি এলো বলে একটু চা করে নিয়ে আসি। চা আর মুড়ি খেতে খেতে গল্পটা বলছি, দাঁড়াও একটু। তারানাথ চলে গেল ভিতরে। আমরাও সুযোগের সদ্ব্যবহার করে বারান্দার একটা কোণ বেছে নিয়ে ধূমপান পর্ব মিটিয়ে নিলাম। ফিরে গিয়ে দেখি যে ঠাকুরমশাই জলযোগের সরঞ্জাম নিয়ে বসে আছে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ঠান্ডা বাতাসে ঝাপটা আসছিল তাই গরাদের ফাঁক দিয়ে। তারানাথ উদাসীন ভঙ্গিতে শুধু বাইরের দিকে চেয়েছিলেন। আমি ঈষৎ গলা খাখানি দিতে উনি হোশ ফিরে বললেন, গল্পটা যেটা বলেছিলাম শোনো তবে। আমার ওই সাধুর কাছে নিয়মিত যাওয়াটা কেমন যেন একটা বাতিক হয়ে দাঁড়ালো। রাতের পর রাত ওনার কাছে থাকি। উনি ফিরিয়ে দিলেও আমার ওই স্থান থেকে সরে যাওয়ার কোনো লক্ষণ না দেখে উনি বেশি কিছু বলেন না। ওনার অদ্ভুত ক্রিয়াদি দেখতে পাই। কোত্থেকে এক নানাবিধ জিনিসপত্র জোগাড় করে উনি রাতের দিকে সাধনা করেন। সাধনা জিনিসপত্র বড়ই অদ্ভুত। তার মধ্যে কালো বিড়ালের লোম একবার দেখেছিলাম। ওই দিয়ে উনি যে কী সব এক নিম্নভিত্তিক সাধনা করেন সেটা উনি নিজেই জানেন। তবে ওনার কাছে রাত্রের দিকে কারো যাওয়ার সাহস হয় না। আমি ওনার সঙ্গ লাভের আশায়
ওনার ধুনি জ্বালাবার কাঠ এনে স্তূপ করে রাখি। একদিন উনি আমার উপর ভারী প্রসন্ন হলেন। নিজে থেকে ডেকে আমাকে বললেন, এইখানে তুই কেন আছিস? আমার কাছ থেকে কিছুতে পাবি সেই আশা ত্যাগ কর, হতভাগা। আবার কোনো চাল নেই, চুলো নেই, তোর সামনে অনেক ভবিষ্যৎ পড়ে আছে। তন্ত্র সাধনার চিহ্ন নিয়ে তুই জন্মেছিস, কিন্তু বেশি দূরে অগ্রসর হতে পারবি না তুই। তবু এইখানে কিসের আশায় পড়ে থাকিস? সাধুর গলার কণ্ঠস্বর অতিশয় ভরাট, তবে ওনার এক একটা কথার দাপটে নদীর ধারের ওই চত্বর কেঁপে কেঁপে ওঠে। তবে বহুদিন ব্যাপী সাধুসঙ্গ করে আমার এক প্রকার এইসব সাধারণ ভীতি গা শোয়া হয়ে গেছে। যাই হোক, আমি ওনার দিকে চেয়ে থেকে খুব ধীরে ধীরে বললাম, সাধুজি, আমার সাধু সঙ্গের নেশায় এই পথে আগমন। ইচ্ছা হয় যে মানুষের উপকার করি। কতই না মানুষ দুর্বিপাকে ভুগছে। এই তন্ত্র সাধনার দ্বারা যদি আমি একটু তাদের সাহায্য করতে পারি না, আপনার কাছ থেকে পাওয়া বিদ্যা আমি মানুষের উপকারে প্রয়োগ করতে চাই। কি করতে হবে বলুন না শুধু, তারপর দেখুন না, যদি না পারি তাহলে এখান থেকে ফিরে যাব, আর কোনোদিনও এই চত্বরের দিকে পা দেব না। কেন জানি না, সাধুজি আমার কথা শুনে একটু নরম হলেন। তারপর বললেন, তারানাথ, তোর জীবনে অনেক অভিজ্ঞতা ঘটবে। তোকে দেখে মনে হচ্ছে তুই দীক্ষা নিয়েছিস। আজ থেকে দিন দশেক পর একজন আসবে তার একটা সমস্যা নিয়ে। সেইখানে তুই যাবি, আমি কিছু দিয়ে দেব। তার জন্য অবশ্য একটু অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। ওই অনুষ্ঠানের মাধ্যমেই আমি তোর মধ্যে শক্তি প্রদান করতে পারবো। ততদিন থাক আমার কাছে, নইলে পাশেই যে ফাঁকা অংশটা দেখছিস, ওখানে নিজের মতো করে একটা ডেরা বেঁধে থাকা শুরু কর। রাতের দিকে আসিস। এইখানে আমার অনুমতি ছাড়া কিন্তু কোনোদিন প্রবেশ করবি না। এই অংশটা আমার মন্ত্রের গণ্ডি দিয়ে বাঁধা থাকে। সাধারণ মানুষেরা কোনোদিন এইখানে আসে না। বহুদিন আগে এখানে এসেছিল একটা ছেলে। আমার সাথেই তার দেখা করার উদ্দেশ্য ছিল, কিন্তু যেহেতু আমার মন্ত্রের গণ্ডির মধ্যে সে প্রবেশ করে, তাই তার মৃত্যু হয়। নির্দিষ্ট ক্ষমতা পাওয়ার আগে কোনো সাধকের গণ্ডিতে সহ্য করা যায় না, তা মনে রাখিস। ওই দিন থেকে শুরু করলাম আমি থাকা। উত্তর পশ্চিম কোণে যে অংশটুকুনি ছিল, ওই অংশে নিজের মতোই একটি ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে আমি থাকি। মাঝে মধ্যে বাইরে বেরোই, আর বাইরে বেরোলেই প্রতিটি মানুষ আমাকে সাবধান করে দেয় যে ওই সাধকের কাছে আমি যেন বেশি না যাই, নইলে খুব বিপদে পড়ে যাব। ওই সাধু নাকি কর্ণপিশাচিনীর সাধনায় সিদ্ধি পেয়েছে, আর ক্ষতি করার ক্ষমতা তার আছে প্রচণ্ড পরিমাণে। তাই যেন সাবধানে থাকি। ওরা আমাকে সাধুর ব্যাপারে অনেক কটু কথা বললেও আমার কিন্তু নিজের চোখে তেমন কোনো অসঙ্গতি দেখা দেয়নি। বরং যে মানুষেরা এসেছিল সকলেই তার কাছ থেকে উপকৃত হয়েছে। যাই হোক, আমি সকলের কথায় কান না দিয়ে ওনার কাছে থাকতেই শুরু করলাম। কিন্তু যেটা চোখে দেখা যায় সেটা বাস্তবে হয় না। সাধু যে কেন আমাকে তার নিজের কাছে রেখেছিল, সে দুরূহ অভিসন্ধি কি আমি তখন টের পেয়েছি। জানলে আর এক মুহূর্ত আমি ওখানে থাকতাম না। সন্ধ্যার দিকে ফিরে গিয়ে দেখি যে একটা শীষ গাছের নিচে দুজন ব্যক্তি ওনার কাছে বসে আছে। সাধু নিজের সামনে আগুন জ্বালিয়ে ধ্যানমগ্ন। আমি আড়াল থেকে দেখছিলাম যে দুজন বসেছিল আমার দিকে মুখ করে। তাদের কাউকে আমি চিনি না, আর তারা এই গ্রামেরও মনে হলো না। পরনের বেশভূষা বড়ই অদ্ভুত, একটা সাপশুদ্ধ জামা আর প্যান্ট। ওই ধরনের পোশাক তখন পাড়া গ্রামে আসেনি।
ওই ব্যক্তিরা যে শহরের থেকেই এসেছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ রইল না। সাধুজি চোখ খুলে ওই দুজনের দিকেই চেয়ে রইলেন। তারপর ভরাট কণ্ঠে বললেন, এই যে পুটলিটা দিলাম, এর মধ্যে একজন সদ্য অপঘাতে মৃত ব্যক্তির দেহাবশেষ রাখা আছে। ওইটা গিয়ে শত্রুর বাড়ির ঈশান কোণের মাটিতে পুঁতে দিবি। মনে থাকে যেন এই ক্রিয়া করার সময় কেউ যেন দেখে না ফেলে। পারলে রাতের অন্ধকারে করতে পারিস। আর হ্যাঁ, এই জিনিস নিজের কাছে রাখবি না। আমি একটা তান্ত্রিক ক্রিয়ার দ্বারা ওই প্রেতকে জাগিয়ে তুলব, তাহলে শত্রু নিধন হবে। মনে থাকবে তো? কি কি বলে দিলাম সব মনে রাখিস। এবার আমার দক্ষিণা। শত্রু নিধনের কথা শুনে ওই ব্যক্তি দুজন কুটিল হাসিতে ফেটে পড়ল। ব্যাগ থেকে বের করলো একতলা টাকার নোট। সেইটা সাধুর কাছে রাখার পর প্রণাম করে ওই স্থান থেকে তারা চলে গেল। আমার তখন বিস্ময়ের পালা শুরু। সাধু সন্তদের টাকা পয়সা দিয়ে কি কাজ? তার মানে ইনি সকলের কাছে ভালো মানুষের মুখোশ ধারণ করে আছে। ওই দিন আমি আর ওই সাধুর কাছে গেলাম না। নদীর ধারের কাছে যে অরণ্য আছে সেখানে আমার নির্মাণ করা আস্তানায় বসে ভাবতে লাগলাম কোন উপায়ে ওই হতভাগ্য ব্যক্তিকে উদ্ধার করা যায়, নইলে যে বিপদ সাংঘাতিক। কি বিপদ হতে পারে ঠাকুরমশাই? নির্বংশ হওয়াও কিছু বিচিত্র নয়। মানুষের মনের কুটিল অভিসন্ধি তোমরা জানো না। কারো উন্নতিটা সহ্য করতে না পেরে ক্ষতি করার জন্য এক পাশে এগিয়ে আসে। নইলে আর বলছি কি, ভাগ্য ভালো আমি চন্দ্র দর্শনটা বেশ ভালোভাবে রক্ত পড়েছিলাম। রাতের দিকে ওই নদীর ধারে অবস্থিত জঙ্গল থেকে বেরিয়ে আসতেই অবস্থিত একটা মন্দিরের চাতালে বসে নিবিড় মন দিয়ে চন্দ্র দর্শন প্রক্রিয়া শুরু করলাম। আমাকে ওই ব্যক্তি দুজনের গতিবিধির উপর নজর রাখতে হবে। যতদিন ক্ষমতা থাকবে ততদিন মানুষের ভালো করে যাব এই পণ করেছিলাম। অন্ধকারাচ্ছন্ন রাত্রির মধ্য দিয়ে একাকী স্রোতের মতোই চলে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের পাশে একটা বৈঠকখানা ছিল, যে অংশটা বেশ ঝোপঝাড়ে আবৃত। ওখানে বসেই গুরুপ্রদ মন্ত্র জপ করে শুরু করলাম চন্দ্র দর্শন। ঠাকুরমশাই, কি দেখলেন আপনি ওই ক্রিয়া করে? প্রথমে কিছু দেখতে পেলাম না কিশোরী, শুধু মনের পটে ভেসে উঠল অন্ধকার। তারপর মন জোটায় একাগ্র হতে লাগলো। ততই দেখলাম একটা বাড়ি। শুধু বাড়ি নয়, সাদা বর্ণের বিরাট অট্টালিকা বলাই শ্রেয়। বাড়ির সামনে এক মানুষ সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। দেখে শুনে মনে হলো এটা জমিদার বাড়ি। মাথার উপর চাঁদের কিরণ অল্প পড়েছে বাড়িটায়, কিন্তু একটা ছায়া দেখলাম বাড়িটাকে সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তবে ওই ছায়ার ঘনত্ব খুবই হালকা, দেখে তেমন বুঝবার উপায় নেই। আশপাশ জুড়ে বহুদূর অবধি কোনো লোকবসতির চিহ্ন নেই, শুধু জঙ্গলে ভর্তি। আমি মনে মনে আমার সামনের উপস্থিত পরীকে সেই গ্রামের নাম জিজ্ঞাসা করলাম। নিমিষে উত্তর এলো। একটা মিষ্টি কণ্ঠ আমাকে বলল যে গ্রামের নাম সাচিবুনিয়া গ্রাম। সাচিবুনিয়া গ্রামের নাম শুনে আমার নিমিষে মনটা বিক্ষিপ্ত হয়ে উঠল। তাই ভাবছিলাম যে এইভাবে কেন অকারণে মনটা প্রচণ্ড বিষণ্ণ হয়ে রয়েছে। কাছের কারোর বিপদ হলে কিংবা কোনো দুর্ঘটনা যদি আসন্ন থাকে তাহলে আমি টের পাই। মাতু পাগলি আমাকে এই ক্ষমতাটুকুনি প্রদান করেছিলেন। তোমরা জানো না সাচিবুনিয়ার জমিদারের সাথে আমাদের বংশের কত ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, আমাদের এক শরিকের মেয়ের সাথে ওই বাড়ির জমিদারের কনিষ্ঠ পুত্রের বিয়ে হয়েছিল। আর তাছাড়া ওই কথাটা সত্যি যে আমরা বেশ কয়েক পুরুষ ধরে ওনার বাড়িতে প্রতিষ্ঠিত নারায়ণের সেবার ভার গ্রহণ করে আসছি।
সে আমার জন্মেরও অনেক আগেকার কথা। শুধু আমার পূর্বপুরুষ নয়, আমি এই পথে আসার আগে বহুবার গেছি ওনার বাড়ি, যেখানে সত্যি ব্যবহার, আদর, যত্ন সব কিছুই মনে আছে। কিন্তু কি জানো, ওইখানে বহুদিন হলো পা দিইনি। কারণ আমি তন্ত্রের পথে বেরিয়ে যাওয়ার পর আর কিছুর খোঁজ নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। তবে তাদের যে খুব দুর্ভোগ পোয়াতে হবে সেটা জানার পর আমার আর এখানে থাকা সম্ভব হলো না। যেইভাবে ওই পিশাচ সিদ্ধ সাধক উঠে পড়ে লেগেছে ওই জমিদার বাড়ির ক্ষতির জন্য, তাতে কেউ না কেউ তো মারা যাবেই। শুধু তাই নয়, এটুকুও জেনেছিলাম যে ওদের বাড়িতে একজন সন্তান সম্ভবা, সদ্য প্রসূত নবজাতকের ক্ষতি হবে, এটাও খুব সত্যি। আমি ওইখান থেকে নিজের আস্তানায় ফিরে এলাম। তখন রাত্রে দ্বিপ্রহরেও দেখি ওই পিশাচ সিদ্ধ নিজের ক্রিয়াকলাপে ব্যস্ত। পরদিন সকালের দিকে আমি ওনার কাছ থেকে বিদায় নেওয়ার ঠিক আগেই একজনের আবির্ভাব হলো। দেখি যে ব্যক্তিটি মধ্যবয়স্ক, মাথার চুল অদ্ভুতভাবে আঁচড়ানো, পরনে পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমে চশমা, কাঁধে ঝুলছে একটা ব্যাগ। দেখতে এমনি শান্ত মনে হলেও ওনার যে মানসিক দুশ্চিন্তা যাচ্ছে দিন কয়েক, আর বেশ কিছু রাত জেগে কাটিয়েছেন তিনি, সেটা দেখে অনুমান করা যায়। প্রথমে ভেবেছিলাম যে সকাল নাগাদ এখান দিয়ে বিদায় নেব, কিন্তু পোটলা কাঁধে নিজের ওই আস্তানা থেকে বেরোবার উদ্যোগ করতে দেখি গরুর গাড়িসহ জনা দুই ব্যক্তি নামলো। তার মধ্যে একটু আগে যার বর্ণনা দিলাম তিনিও ছিলেন। ব্যাপারটা কি দেখার জন্য এগিয়ে গেলাম। গিয়েই উনি আমাকে জিজ্ঞাসা অনুচ্চস্বরে সাধুজি বলে ডাকতে শুরু করলো। সাধুজিকে অনেক খুঁজে আমি পেলাম না, কই গেছে। প্রায় হপ্তা কতক আছে ওনার সাথে। সকাল হলেই উনি ওনার স্থান থেকে পাত্তাড়ি গুটিয়ে সাময়িক সময়ের জন্য চলে যান অন্যত্র, ফেরেন সেই মাথার উপর সূর্য উঠলে। আমি জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এসে ওনাদের কাছে দাঁড়াতেই উনি আপাদ মস্তক আমাকে দেখলেন। তারপর আমাকে বললেন, ঠাকুরমশাই, এখানে একজন সিদ্ধ সাধক থাকে শুনেছি। আপনি বলতে পারবেন উনি কই গেছেন? আমার বিশেষ দরকার ওনার সাথে, দয়া করে একটু বলুন না। তা তো ঠিক এই সময় বলতে পারবো না। আপনি কোথা থেকে আসছেন? উনি ঢোক গিলে আমাকে উত্তর দিলেন, বললেন, আমি এসেছি সেই সুদূর হরিদেবপুর জমিদার বাড়ি থেকে। আমার নাম নারায়ণ চন্দ্র চৌধুরী। ওনার উত্তর শোনার পর আমি বেশ কিছুক্ষণ ওনার পানে চেয়ে রইলাম। তারপর উনি বেশ অনেকক্ষণ অপেক্ষা করে রইলেন। সাধুজি আসতে আসতে প্রায় সূর্য মধ্য গগনে তখন উঠে গেছে। একে জ্যৈষ্ঠের খড় রোদ্দুর, তারপর আবার সেইভাবে ঝাঝা রোদ্দুর পড়েছে। তাতে সত্যি খোলা জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা, কিন্তু আমাদের আস্তানা যেখানে ছিল সেই অংশটা রোদ প্রবেশ করেনি। সাচিমুনিয়া থেকে আসা ওই ব্যক্তি দুজনকে আমি গাছের নিচে ঠাঁই দিলাম। তারপর সাধু বাবা এলেন। ওনার হাতে দেখি এক ফালি কাপড়। কোত্থেকে যে জোগাড় করে আনেন সেটা বোঝা যায় না। তবে উনি যে কোনো গুপ্ত ক্রিয়া করবেন এইটা আমার জানা ছিল। আমি ওনাকে এই দুজনের আসার সংবাদ দিতে উনি আসতে বললেন। ভদ্রলোক দুজনকে দেখার পর উনি বললেন, চাই এখানে আমার কাছে কি মতলবে? নারায়ণচন্দ্র বাবু কিন্তু এইবার সাধুজির কাছে হাঁটু গেড়ে প্রায় বসেই পড়লেন। ওনার মধ্যে যেটুকু আত্মবিশ্বাসের ভাব উপস্থিত ছিল সেটুকুনি কোত্থেকে যেন মিলিয়ে গেল। উনি এবার কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলেন, আপনার নাম আমি অনেক শুনেছি। আমার আসার কারণ হয়তো আপনি বুঝতে পেরেছেন। আমার বাড়িতে দুরূহ বিপদ চলছে। কিভাবে যে উদ্ধার পাবো সেই হদিশ কিছুতেই পাচ্ছি না। এখন আপনার কাছে এসেছি। বহুদিন হলো গ্রামের শ্মশানে ঘুরে বেরিয়েছি শুধু এই একটি সমস্যা সমাধানের জন্য, কিন্তু শ্মশানে কোনো সাধক নেই।
অনেক লোক মারফত আপনার ঠিকানা পাই, তাই আর কাল বিলম্ব না করে চলে এলাম। এবার আপনার দ্বারা যদি কিছু করা যায়। সাধুজি নিজের প্রখর দৃষ্টি ওই ব্যক্তির দিকে মেলে ধরলেন। তারপর ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করে বললেন, কি নাম শুনে কি করা হয়? ব্যক্তিটির নাম বলার সাথে সাথেই সাধুর চোখ দপ করে জ্বলে উঠল। উনি দেখলাম রাগে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন, তারপর হন হন করে চলে গেলেন নিজের চৌকের দিকে। আমরা তিনজনই স্পষ্ট ওনার এই হঠাৎ উঠে যাওয়া দেখে সত্যি আশ্চর্য হয়ে গেছি। সাধুজি ভিতর থেকে নিয়ে এলেন এক লম্বা পঞ্চি জাতীয় কিছু, তারপর ওইটা তীক্ষ্ণ অংশ দিয়ে বেদম প্রহার করতে লাগলেন গোপাল বাবুকে যেখানে সেখানে। অন্যজন সাধুর দিকে রে রে করে তেড়ে এলো। আমি প্রথমটা ব্যাবাচাকা খেয়ে প্রায় অন্ধকার দেখছিলাম, মনে মনে ভাবছিলাম, এ কি রে বাবা, হ্যাঁ, আগত বিপদগ্রস্ত মানুষকে উনি এইভাবে প্রহার করছেন কোন দুঃখে? হ্যাঁ, মাথায় গোলমাল হলো নাকি? সাধু তখন উগ্র রূপ ধারণ করে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে দিয়েছে। পিছাচ সিদ্ধ ওই সাধকের এমন ক্রোধ আমি এই প্রথম দেখলাম। সবচেয়ে খারাপ লাগলো তখন যখন গোপালবাবু প্রহার সহ্য করেও ওইখানে স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখের দুই কোণ থেকে অশ্রুপাত হতে লাগলো, ওনার গাল কেটে গিয়ে ঝরতে লাগলো রক্ত। আমি বিনীত কণ্ঠে প্রহার করতে উদ্যত সাধুকে বললাম, বাবাজি, আপনি এইভাবে ওদের উপর কেন প্রহার চালাচ্ছেন? কিছু বলুন। তারানাথ, চলে যেতে বল ওদের। তোর সমস্যার জন্য তুই আমার কাছে কেন এসেছিস? আমি কি তোদের দায় নিয়ে বসে আছে? এইবারে একটু প্রহার করে ছেড়ে দিচ্ছি, নইলে কিন্তু প্রাণ নিয়ে টানাটানি শুরু করে দেব। তোদের বংশ সম্পূর্ণ নির্বংশ হবে, মনে রাখিস। তোদের বংশের এক শরিক আমাকে একবার ভণ্ড বলে অনেক অপমান করেছিল। দূর হ, নইলে মরা পড়বি। আর কি বলে ওরা? ভয়ে গুটিসুটি মেরে ওই স্থান থেকে ওরা পালিয়ে যাওয়াই শ্রেয় বলেই মনে করলো। গরুর গাড়ি যখন বাইরে দাঁড়িয়ে আছে তখন ওরা একে একে নিজেদের গ্রামে ফিরে যাবার জন্য উঠে যাচ্ছিল। আমি ওদের আশ্বাস দিয়ে বললাম, দেখুন, কোনো কিছু ভাববেন না, আমিও টুকটাক এইসব চর্চা করি। আমি বুঝতে পেরেছি আপনাদের কোনখানে অমঙ্গলের ভয়টা বেশি, তাই দ্বিধা করবেন না। যান, ঈশ্বর আপনার মঙ্গল করুক। নারায়ণবাবু একটু কাহিল হয়ে পড়েছিলেন। এও দেখলাম ওর ডান হাতের কবজিটা অনেকটাই কেটে গেছে। সেখান থেকে যে অনেকটা রক্তক্ষরণ হয়েছে সেটা আমি এইমাত্র দেখে অবাক হয়ে গেলাম। ওনার হাতের উপর একটা শুদ্ধ কাপড় বেঁধে দিলাম। উনি অশ্রুসিক্ত কণ্ঠে আমাকে শুধু এইটুকু বললেন, আমি বুঝতে পেরেছিলাম ঠাকুরমশাই, আপনিও একজন সৎ তান্ত্রিক, কিন্তু আমার অবস্থা বুঝতে পারছেন। দিন 7 আগেও আমার বাড়ির অবস্থা এমন ছিল না, কিন্তু দিন 2 হলো অদ্ভুত অদ্ভুত উপদ্রব শুরু হয়েছে, যেগুলোর ব্যাখ্যা সত্যি আমার কাছে নেই। এখন আপনার আশা করে দুয়ারে চেয়ে থেকে দিন অতিবাহিত করব। আর বেশি কথা হলো না। গাড়ি মেঠো পথের উপর দিয়ে যেতে শুরু করলো। আমি বহুক্ষণ অবধি ওনার পথের উপর দিয়ে চলে যাওয়াটা লক্ষ্য করলাম, আর সেই সঙ্গে মন খারাপের একটা রেশ আমার মনে উকিঝুঁকি মারছিল। কিন্তু সেই অনুভূতিটি ছিল ক্ষণিকের। একটা বিরক্তি বোধ একই সাথে চাকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে গেলুম ওই পিছাচ সিদ্ধের কাছে। উনি দেখি পরম তৃপ্তিতে খাচ্ছেন নরক ফলের সুরা। কেমন যেন ওনাকে দেখে এক প্রকার অশ্রদ্ধা ভাব জন্ম নিল আমার মধ্যে। ইচ্ছা করছিল ওইখানে বেশ কিছু কথা শুনিয়ে চলে যাই। চলে তো এমনিতেই যেতাম, যাই হোক। আমার উপস্থিতি টের পেয়ে ওই সাধু দেখলাম বিশ্রী ধাঁচের এক ধরনের হেসে উঠল। তারপর আমাকে কাছে বসিয়ে বলল, তুই ভাবছিস যে আমি কেন নারায়ণকে ওইভাবে প্রহার করে চলে যেতে বাধ্য করলাম, তাই তো? কারণ ওর সর্বনাশ ডেকে আনার ভার আমি নিয়েছি।
ওই যে উৎপাত হচ্ছিল তার সমস্ত বাড়ি ঘিরে, তার জন্য আমি দায়ী। এইটুকু শুধু শুরু, এরপর আর কে কি হবে সেটা দেখতে থাকিস। এই সব মিটে গেলে আমি তোকে আমার কিছু শক্তি দিয়ে চেলা করে রেখে যাব। আমি আর সহ্য করতে পারলাম না, ওনাকে উদ্দেশ্য করে ওনার সমস্ত পরিকল্পনার কথাগুলো বলে দিলাম। ওই দুজন ব্যক্তিকে উনি একটা পুঁটুলি দিয়েছিলেন, ওই কথাও ধামাচাপা রইল না। শুনে সাধুর চোখ মুখ যেন কেমন বিবর্ণ হয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, তাহলে তুই জেনেছিস আমার কুটিল অভিসন্ধি? আমি ওটাই ইচ্ছে করে করেছি। আমার শক্তি আমি কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এতে তোর হস্তক্ষেপ করবার কোনো অধিকার নেই। সাধু হয়েছি বলে কি নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দেব নাকি রে? আমার ইষ্ট হচ্ছে কর্ণ পিশাচ। আমি যদি তাকে বলে দিই সর্বনাশ করার কথা, তাহলে সে ওই কাজটা করতে পিছু পা হবে না। আর তুই যদি আমার পথের কাঁটা হতে চাস, তাহলে কিন্তু তোকে আমি এমন নিষ্ঠুর হত্যার মধ্যে দিয়ে নিয়ে যাব যে তুই ভাবতেও পারবি না। তুই জানিস না, ওই জমিদার বাড়ির পূর্বপুরুষ আমাকে এক সময় অনেক কটু ভাষা শুনিয়ে ওই গ্রাম ছাড়া করেছিল। ওই সাচিবনিয়ায় আমার জন্মকর্ম, কিন্তু আমার বয়স যখন 21, তখন আমার একটা কাজের জন্য গ্রামের কতগুলো মুষ্টিমেয় মানুষ আমাকে জমিদার বাবুর কাছে পাকড়াও করে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় অপমানিত করেছিল। তাই আজ যখন ওই বেটাকে দেখলাম, তখন সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আর ওই রাগের বশে আমি ততক্ষণ অবধি প্রহার করলাম যতক্ষণ নয় নারায়ণের দেহ থেকে রক্ত ঝরে পড়ে। সাধুর এই কথা শুনে আমার আর এক মুহূর্ত থাকার ইচ্ছা রইল না। আমি ওনাকে বললাম, দেখুন, আমি আপনার কাছে আপনার মানুষের প্রতি সৎ ব্যবহার উদারতা দেখে এসেছিলাম, কিন্তু যদি জানতাম আপনি এমন নীচ, তাহলে আপনার কাছে কোশ্চিনকালেও থাকার কথা চিন্তাই করতাম না। আপনি নিজের শক্তির অপব্যবহার করছেন নিরীহ মানুষের ক্ষতি সাধনের জন্য। একটা কথা মনে রাখবেন, যে কালো শক্তির গুণে আপনি এমনটা করছেন না, ওই শক্তি আপনার কাল বয়ে নিয়ে আসবে একদিন। আমি এখান থেকে যাচ্ছি, আপনি যা করার করুন। আমি আমার ইষ্টদেবকে নিয়েই আছি, তিনি আমার মাথার উপর থাকলে আমার আর কোনো ভয় নেই। কথা বলা শেষ করে আমি ওই স্থান থেকে হন করে চলে আসছিলাম। আসার সময় শুধু সাধুর দিকে দৃষ্টি পড়ল। দেখলাম উনি আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন গুপ্ত মন্ত্র আওড়ালেন। তারপর একটা শুকনো ডাল দিয়ে পাশের পাত্রে রাখা অক্ষতে ডুবিয়ে সামনের নকশার উপর কি যেন আঁকলেন। ওই মুহূর্তে প্রকাশ্য দিনের আলোতে আমার মনে পুনরায় অমঙ্গলজনক একটা ইঙ্গিত উকি দিয়ে উঠল, কিন্তু ওই স্থান থেকে আমার চলে যাওয়ার সিদ্ধান্ত এও আমাকে ত্যাগ করাতে পারল না। পথের উপর দিয়ে অবিশ্রান্ত হাঁটাহাঁটি করে প্রায় দিন দুয়েক পরে যে গ্রামে পৌঁছলাম, ওই গ্রামে তেমন মানুষজন নেই। শূন্য গ্রামখানা দেখে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে মনে হয়। দিনের আলো, অথচ কেউ কোথাও নেই। এটা কেমন করে হতে পারে? হ্যাঁ, শুধু তাই নয়, একটা সারমেয়কেও ওই চত্বরে দেখতে পেলাম না। আমি তখন প্রমাদ গুনলাম, আদৌ আমার গন্তব্যের দিকে এসেছি কিনা সেটা তো জানা জরুরি, নইলে যে পথ হেঁটে আসাটাই বৃথা। আমি খানিক দূর এগোচ্ছিলাম স্মৃতির উপর ভর করে, কারণ প্রথমেই বলেছি এইখানে এসেছি সেই 10 বছর আগে। যে সময়ের কথা বলছি তখন সবে কেবল তন্ত্রের পথে প্রবেশ করেছি, হাতে করি শুধু আমার মাতু পাগলির কাছে। যাই হোক, কাছে গিয়ে দেখি যে একটা নৌকার হাল ধরে নদীর কিনারে একজন জেলে মাঝি দাঁড়িয়ে আছে।
খুব সম্ভবত জোয়ারের অপেক্ষায় মুখরিত হয়ে থাকায় স্বাভাবিক তার পক্ষে। তাকে গিয়ে বললাম, ও মাঝি ভাই, এদিক পানে একটু শোনো দেখি বাপু। আমার ডাকে হুশ হতে ওই মাঝিটি আমাকে দেখে আমার দিকে এগিয়ে এসে প্রণাম করলো। আমি তার প্রণামের এই কারণটা শুধাতে সে একগাল হেসে আমাকে বলল, আগে বাবু, আপনাকে দেখে কেমন যেন সাধু সন্ত বলে মনে হলো, আর তাই এই বেলা প্রণামটা সেরে ফেললুম। আপনি কই যাবেন বলুন? আচ্ছা, এখানকার জমিদার বাড়ির হদিস কি তুমি আমাকে দিতে পারো? আমার জমিদার বাবুর বাড়িতে একটু যাওয়ার দরকার আছে। এসেছি বহু দূর থেকে। আর হ্যাঁ, এই গ্রামে মানুষজন নেই কেন? ব্যাপার কি? আমার এই কথা শুনে মাঝির চোখ কপালে উঠল। কেন জানি না, সে আমাকে দেখে কেমন যেন সন্দেহের চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বড় বড় চোখ করে দূরের একটা শিমুল গাছের দিকে তাকিয়ে খানিকটা কম্পমান স্বরে বলল, আপনি জানেন না বাবু, এখানে যে আর মানুষ থাকে না। এখান থেকে মানুষ নিজের বাস তুলে নিচ্ছে গো। বড্ড ভুল সময় হাজির হয়েছে না এখানে। এখানে দিনের বেলাতে কেউ বেরোবার সাহস করে না, তাহলে রাতের দিকে তো প্রশ্নই ওঠে না। বেশ কিছুকাল ধরে গ্রামের মধ্যে নানাবিধ অলৌকিক উপদ্রব শুরু হয়েছে। ওই জন্যই তো এখানে কাউকে দেখতে পাচ্ছেন না। সে জানি না বাবু, কিন্তু রাত বিরেতে তো আমাদের জলে জলে কাটাতে হয়। তা একদিন দেখলাম রাতের দিকে একজন মেয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। তখন আমি খেয়ে দিয়ে বাড়ি থেকে মাছ ধরবার জন্য বেরিয়েছি। নদীটা জমিদার বাড়ির কাছ দিয়ে গেলে বেশ কিছুটা কাছে হয়, তাই আমার চোখে পড়ল এই মেয়েটা অন্ধকারে বেরিয়ে গেল। তার চোখ মুখের ভাব এতটা ভয়ঙ্কর যে বুকটা নিমিষে কেঁপে উঠল বাবু। সে বেরিয়ে গিয়ে আমি যে দিকটায় দাঁড়িয়েছিলাম ওই দিকে একবার চাইল। ভাগ্য ভালো আমি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, নইলে আমার আজকে আস্ত রাখতো না। সে চলে গেল তারপর কাউকে না দেখতে পেয়ে। আমি ভেবেছিলাম সারা রাত তার গতিবিধির উপর নজর রাখবো, কিন্তু তার হলো না। কারণ ওইখানে আমার মাছ ধরার দেরি হচ্ছে। একাই ছিলাম তো, তাই সেইভাবে দেখিনি। ওই মেয়েটি তখন ফিরছিল, তখন তার মুখে সর্বত্র রক্ত লেগেছিল আর বিকৃত ধাঁচের এক বৈশাচী হাসি খেলে গিয়েছিল। তাই বাবু, এখানে গ্রামের মানুষ আর প্রাণ ভয়ে থাকতে চাইছে না। শুধুমাত্র জনকতক আছে, তারাও কদিন, তারাও গেল বলে। মাঝির কথা শুনতে শুনতে দেখি যে কতগুলো গরুর গাড়ি উপস্থিত হলো ফেরিঘাটের কাছে। আমি তখন বাঁশের বাঁধানো জায়গায় দাঁড়িয়ে আছি। পেছন থেকে গরুর গাড়ি থেকে মালপত্র নিয়ে বেরিয়ে এলেন এক দম্পতি। তাদের মধ্যে একজন আবার সন্তান সম্ভবা। সকলের চোখে এক প্রকার ভয় খেলে বেড়াচ্ছে। ওরা সকলেই আমাকে পাশ কাটিয়ে নৌকায় উঠে নদী পার করার তালে ছিল। মাঝি তাদের নিয়ে আমার চোখের সামনে দিয়ে চলে গেল। আমি একাই ওখানে দাঁড়িয়ে রইলাম। ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যে কিছু একটা অঘটন ঘটছে। আর যা যা কার্যকলাপ দেখছি, নিম্ন স্তরের জীব পিশাচ ব্যতীত হতেই পারে না। বহুদিন ওই নিকৃষ্ট সাধুর আস্তানায় থাকার পরে আমার কিছু কিছু ব্যাপার জানা হয়ে গিয়েছিল। সাধারণত কোনো দুর্বল রাশির মানুষের মধ্যেই পিশাচ ভর করে অতি সহজে, আর তারা রক্তলোলুপ হয়। যা যা বর্ণনা শুনলাম মাঝির থেকে, তাতে আমার ধারণা স্পষ্ট হলো যে এটা কোনো পাতাল থেকে উত্থিত ভয়ঙ্কর শ্রেণীর জীবের কাজ। এজন্য কিছু একটা করা দরকার। আমি হাল না ছেড়ে বহু অনুসন্ধানের পর যেখানে শেষমেশ গিয়ে উপস্থিত হলাম, ওইখানকার পরিবেশ আমাকে কেমন যেন মূর্ছমান করে দিল মুহূর্তের মধ্যে। নেই কোনো হাওয়া বাতাস, নেই কোনো প্রাণবন্ততা, শুধুই ছড়িয়ে আছে অশুভ কুলক্ষণ।
যেগুলো সাধারণত কোনো গৃহস্থ বাড়িতে থাকা অনুচিত। এটা বুঝতেই পারছিলাম যে কোনো ক্রিয়ার প্রভাব এ বাড়িতে এখন অবধি আছে। আর চন্দ্র দর্শনে যেটা আবছায়া কালো মসলিনের পর্দা দেখেছিলাম, ওটাই কেমন যেন কোজ্ঝটিকার মতো জমাট বেঁধে আরও ঘন হয়েছিল। আমি মনে মনে ইষ্টনাম করে প্রবেশ করলাম ভিতরে। আমার গাত্রবন্ধন করাই ছিল, তাই আমার ক্ষতি করে এমন কোনো নিম্ন শ্রেণীর প্রাণী কাছে ঘেঁষে আসে। আমি মূল ফটক দিয়ে প্রবেশ করার পর দেখি যে দুইজন দ্বারপাল কেমন যেন ঝিমিয়ে পড়ে আছে। তাদের হাতে সেকেলে অস্ত্রস্বরূপ বর্ষা। আমার পায়ের শব্দ পেয়ে তারা সজাগ হলো এবং বলল, কি চাই এখানে? আর এখানে কি মনে করে এসছেন? আমি তারানাথ তান্ত্রিক। আমার একটু নারায়ণচন্দ্র বাবুর সঙ্গে দেখা করার আছে। উনি কি ভেতরে আছেন? প্রহরী দুজন কেমন যেন অদ্ভুতভাবে আমার পানে চাইল। তারপর আমাকে বলল, উনি এখন নেই। বিদ্যালয় দিয়ে ফিরতে ওনার আর আধ ঘন্টার মতো সময় লাগবে। আপনি চাইলে ততক্ষণ বৈঠকখানায় অপেক্ষা করতে পারবেন। করবেন? বহু পথ হেঁটে আমি এমনিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর দ্বিধা করলাম না। সম্মতিসূচক মাথা নাড়বার পর ওরা আমাকে নিয়ে সুন্দর একটা বৈঠকখানার মখমলের আসনে বসিয়ে দিল। ভেতর থেকে একজন পরিচারিকা অতিথি আপ্যায়ন স্বরূপ জল মিষ্টি দিয়ে গেল। বস্তুত আমার মনে হলো এই গ্রামে, বিশেষ করে এই জমিদার বাড়িতে কোনো অশুভ লক্ষণ ফুটে উঠছে। আমি প্রথমত গৃহী বাড়ির কোনো খাদ্য তেমন খাই না, মাঝে মধ্যে খাওয়া দরকার হলে খেতেই হয়। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্য দিকে মোড় নিল। মিষ্টি খাওয়ার আগে আমি গলা ভিজে নেওয়ার তাগিদে যেই না জলপূর্ণ কাঁসার গ্লাসটা ধরেছি, অমনি একটা বোটকা গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারল। আর শুধু তাই নয়, মাথার উপরে একটা খোলা জানালা ছিল, সেখান থেকে জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্র এসে বৈঠকখানার দিকে আলো ফেলেছিল। সে আলোতে দেখলাম জলের উপর একটা মুখা অবয়ব। দেখি যে একটি কুৎসিত কদাকার মুখ আমার দিকে চেয়ে থাকার পর বিশ্রী রকমের হাসছে। প্রথমে আমার চোখে ভুল ভেবেছিলাম, কিন্তু যতই দেখি ততই আমি ওই দৃশ্য দেখতে পাই। আর যে সময় আমি এই দৃশ্য দেখি, রীতিমতো নাকানি চুবানি খাচ্ছি, ওই সময় আমার সামনে একটা মেয়ে উপস্থিত হলো। সে স্থিরভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি কোনো কিছু স্পর্শ না করে ওই খাদ্যগুলো রেখে দিলাম যথাস্থানে। একটু পরে ওই পরিচারিকা উপস্থিত হলো। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে আমাকে বলল, এ কি, আপনি জলজ গ্রহণ করেননি কেন? কোনো অসুবিধে আছে? ওই কথায় তেমন আমল না দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, নারায়ণবাবু আসেননি? ওনার সাথেই আমার দেখা করতে হবে। আর এগুলো নিয়ে যান, আমি কারো বাড়িতে খাই না। আমার কথার খেয়ে ধরতে না পেরেই ওগুলো নিয়ে চলে গেল ওই পরিচারিকা। আমার মনে হলো যে একটু আগেই যে মেয়েটি এসে দাঁড়িয়েছিল তার চোখের মধ্যে জেগে উঠল ক্রোধাগ্নি। অবশ্য পলকে সেটা মিলিয়ে গেল। দরজার কাছে জুতো খোলার আওয়াজ পেয়ে আমি উৎকণ্ঠ হয়ে উঠলাম আর শুনলাম নরনারায়ণ বাবুর কণ্ঠ। উনি ভেতরে প্রবেশ করতেই আমি প্রথমে ঠোঁটের উপর আঙুল রেখে ইশারায় ওনাকে চুপ থাকার নির্দেশ দিলাম। উনি সম্পূর্ণ অচেনা মানুষের মতো আচরণ করে আমার দিকে এগিয়ে এসে আমাকে বললেন, ব্যাপার কি? আপনি কি উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে এসেছেন জানতে পারি? আমি এগিয়ে গিয়ে বললাম, আপনার সাথে একটু একাকী কথা বলতে চাই আমি। আমার আপনার সাথে জরুরি প্রয়োজন আছে। আর হ্যাঁ, এই কথা যেন আর 5 কান না হয়, তাহলে কিন্তু বিপদ। বিপদ বলছেন কি? আমার বাড়িতে আবার কিসের বিপদের সূত্রপাত হলো? আমি আর চোখে দেখে নিলাম দরজা থেকে বেশ কিছুটা এগিয়ে যেখানে ডেরাসটা আছে সেখানেই আরেকটা জানালা অর্ধেক বন্ধ হয়েছিল,
কিন্তু আমার চোখে যখন পড়ল তখন দেখি জানালার পাল্লাগুলো ঈষৎ খুলে কেউ যেন গোপনে আমাদের কথা শোনার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। ওই মুহূর্তেই উনি প্রবেশ করেছিলেন। জমিদার বাড়িটা বেশ বড়, ওপর আর নিচতলা মিলিয়ে সর্বমোট অনেকগুলো ঘর। বৈঠকখানাটা বাইরের মহলে অবস্থিত। সেখানে চাকরছিদের নিত্য আনাগোনা, ফলেই গুপ্ত খবর সর্বত্র ছড়ানো একটা ভয় আছে। উনি আমার চোখের ইশারা বুঝে তারপর হাঁক দিলেন। সুদীপ! একবার ডাকতেই উপস্থিত হলেন বয়স্ক একজন ব্যক্তি। গলায় গামছা, পরনের বেশভূষণ একটু মলিন। উনি নারায়ণবাবুকে বুকের কাছে হাত এনে প্রণাম করে বললেন, বলেন জমিদার বাবু, কি করতে পারি? যাও, অন্দরমহলে আমার যে খাস কামরাটা আছে ওটা গুছিয়ে দাও। আর হ্যাঁ, কোনো বাইরের লোক যেন ঘন্টা 2 এখানে প্রবেশ না করে। সাথে 2 কলকে তামাক সেজে রাখবে। জমিদার নামটা শুনে আমার মনে কেমন যেন খটকার সঞ্চার হলো। ওনাকে অবশ্য কিছু বলতে হলো না। উনি আমার মুখের প্রশ্নবোধক চিহ্নটা দেখেই বললেন, আসলে ও হচ্ছে আমাদের অতি প্রবীণ খানসামা। আমাদের বাপ দাদার আমল থেকে আছে। তখন আমাদের জমিদারি ছিল, অবস্থাও ছিল বেশ উন্নত। ওই যে বাইরে টানা বারান্দা দেখছেন, ওখানেই পড়তো নিত্যদিনে 50টা পাঠ। আর পূজা পার্বণ শুরু হলে এর সংখ্যা বেড়ে গিয়ে 150-200 অবধি গড়িয়ে যেত। যাই হোক, চলুন আমার সাথে। আমরা ওইখান থেকে বেরিয়ে দেউড়ি পেরিয়ে প্রবেশ করলাম অন্দরমহলে। অন্দরমহলে প্রবেশের আগে জনচারেক প্রহরী নিযুক্ত করা হয়েছে। অন্দরমহলে দেখলাম বিরাট উঠোন, 2 ধারে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ঘর। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর ওনার সুসজ্জিত বসার ঘরে প্রবেশ করলাম। দেখি ওনার চাকর সুদীপ সব কিছু পরিপাটি করে গুছিয়ে আমাদের পেন নাম ঠুকে বেরিয়ে গেল। এইখানে আমি জমিদার নামেই সম্বোধন করলাম। যদিও উনি বর্তমানে গ্রামের স্কুলে ছাত্র পড়ান, তবু ওনার মধ্যে রাজরক্ত বইছে। তাই আমি ওনাকে ওই নামে সম্বোধন করতেই দেখি উনি মৃত লজ্জা পেলেন। আসল কথা বললাম ওনাকে। আচ্ছা জমিদার মশাই, আমাকে একটা কথা বলুন তো। ওই দিন আপনি আর আপনার সাথে আরেকজন ব্যক্তি এসেছিলেন ওই সাধুজির কাছে গরুর গাড়ি করে। আমার স্পষ্ট মনে আছে। ওই দিন কেন গিয়েছিলেন? আর সাধুজি যখন ওইভাবে প্রহার করলেন তখনই বা ওইভাবে বসেছিলেন কেন? আপনি একটু আমাকে বলুন তো, আপনার সমস্যাটা কিসের? জমিদার বাবু কিন্তু এবার একটু নীরব হয়ে রইলেন। ওনার চোখে অন্য মনস্কতা দেখে বুঝতে পেরেছিলাম একটা গভীর রুক্ষ ওনার মনের মধ্যে লুকিয়ে আছে, যেটা আমার এই কথা শুনে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। ওনার মুখের ভাব গম্ভীর। ওনার হাতে ধরে থাকা তামাকের গুড়গুড় শব্দ আমি শুনতে পাচ্ছি। হঠাৎ ওনার চোখে দৃষ্টি দেখলাম পাশের একটা দেওয়ালের ছবির দিকে নিবদ্ধ হয়ে গেছে। ছবিটা আমিও দেখলাম। দেখে একজন স্বল্প বয়সী সদবয় স্ত্রীলোকের ছবি। ছবিটার উপরে একটা রজনীগন্ধার মালা ঝুলছে। ওইটা দেখার পর ওনার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু। উনি ধীরে ধীরে কতকটা আত্মমগ্নভাবে বললেন, আমার স্ত্রী দিগম্বরী। তার সাথে আমার বিয়ে হওয়ার 1 বছর পর সে আমাকে ছেড়ে চলে যায় পরলোকে। তার সাথে আমাকে একটা কন্যা সন্তানের দায়িত্বও দিয়ে যায়। মৃত্যুশয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম যে যতদিন আমি আমার কন্যা সন্তানের দায়িত্ব প্রতিপালন করব ততদিন তার কোনো কষ্ট হতে দেব না। কিন্তু আমার প্রতিশ্রুতি পালন করতে আমি অক্ষম হয়েছি। কি বলে এখন আমি জবাবদিহি করব আমার স্ত্রীকে? আপনিই বলুন। আমার কন্যা ললিতার যে কি হয়েছে দিন কতক ধরে, সে আর নিজের মধ্যে নেই। সম্পূর্ণ অন্যরকম একটা মানুষে রূপান্তরিত হয়েছে সে। সত্যিই ভাবলে অবাক লাগে। আমার হাসি খুশি কন্যা কি করে পাল্টে গেছে। সে ভিন্ন এখন। আমার আপনজন বলতে কেউ নেই তেমন। এ যদি না থাকে তাহলে নিজেকে কি বলে সান্ত্বনা দেব আপনি বলুন। সুদীপই প্রথম লক্ষ্য করেছিল তার ভিতর অসঙ্গতি। আমাকে খবর দেওয়ার পর গ্রামের রীতি মেনে আমি বহু সন্ন্যাসী দেখিয়েছি, কিন্তু না, তাদের কাছে গিয়ে মিলেছে শুধু
এক রাশ হতাশা। আমি ওনার মনের অবস্থা দেখে একটু সমবেদনার সুরে বললাম, আপনার কন্যার এই সমস্যা কি বহুদিন থেকেই নাকি সদ্য শুরু হয়েছে? উনি রুমাল দিয়ে নিজের চোখের জল মুছে তারপর বললেন, আসলে ঠাকুর মশাই, আমার কন্যার কোনো ব্যাধি নেই। আমি বেশ কিছুদিন ধরে একটি কাজের সূত্রে কলকাতা যাই। প্রায়শই আমাকে জরুরি দরকারে যেতে হয়, তাই আমার কন্যাকে অতি পুরনো চাকর সুদীপ দেখাশুনো করে। আমার কন্যাটির বয়স হলো বছর 15, কিন্তু এখন তাকে দেখলে কিছুই বোঝার উপায় নেই। আমার মেয়েটি তার জিম্মায় থাকে। তখনও আমি কলকাতা থেকে ফিরিনি। এই সময় আমার কাছে একটা টেলিগ্রাম এলো। টেলিগ্রাম পেয়ে দেখি সুদীপ আমাকে পত্র লিখে অনেক দ্রুত চলে আসার জন্য অনুরোধ করছে। অবশ্য সম্পূর্ণটা খুলে বলেনি, কিন্তু যেটুকু লিখেছিল তাতে আমার মন বিক্ষিপ্ত হয়ে পড়েছিল। সাধারণত আমার মেয়ের নাম তাতে উল্লেখ থাকায় আমার চিত্ত ব্যাকুল হয়ে উঠেছিল সহজেই। যাই হোক, ওই দিনই আমি শিয়ালদা থেকে ট্রেনে করে গ্রামে রওনা হলাম, যার জন্য আমার অধিক অর্থ নষ্ট হলো। সে যাক, তাতে কোনো ক্ষতি নেই। এসে দেখি আমার বাড়ির অবস্থা কেমন যেন থমথমে। এসেই আমি ললিতা বলে হাঁক ডাক শুরু করি। তারপর দেখি যে সব নত মুখে দাঁড়িয়ে। মা মরা মেয়ে, বুঝতেই পারছেন। সুদীপ আমাকে ডেকে শান্ত গলায় বলল, কর্তা, শান্ত হন। আপনার মেয়েকে ডেকে কোনো লাভ নেই, এখন খুবই অচেতন। শান্ত হন কর্তা, শান্ত হন দয়া করে। এই অসময় ঘুম কিসের? তখন সময় কত ছিল জমিদার বাবু? ওই ধরুন না, আমি ট্রেন থেকে যখন গ্রামের স্টেশনে নামি তখন সন্ধ্যা শুরু। বাড়ি পৌঁছই প্রায় মিনিট 40 পায়ে হেঁটে। যাই হোক, এসেই সব বৃত্তান্ত শুনলাম। আমার কাজের একজন মাসি গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। সে নাকি ভয়ঙ্করভাবে জখম হয়েছে। আমার মেয়ে নাকি ভয়ঙ্করভাবে ধারালো নখ দিয়ে তাকে আঘাত করেছে। মাথার গোলমাল নাকি দেখা দিয়েছিল তার। তারপরে গ্রামের ডাক্তার পরিচয় মিত্রকে দেখিয়ে নিয়েছিল। সে নাকি কড়া ধাঁচের ওষুধ দিয়ে আপাতত তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। ব্যাপারটা কতদিন আগে ঘটেছিল কিছু মনে করতে পারেন? হ্যাঁ ঠাকুর মশাই, গত সপ্তাহের আগের সপ্তাহে। সম্ভবত দিনটা ছিল শনিবার। তবে সুদীপের মুখে শুনেছিলাম মেয়ে আমার ওইরূপ আচরণ করেছিল আরও কতকদিন আগে, ওই শুক্রবার নাগাদ। সেই জন্যই তো আমাকে সংবাদ দেওয়া হলো। হিসাব করে দেখলাম যেই দিনের কথা উনি বলছেন সেই দিনই ওই ভদ্রলোক দুজন পিশাচ সিদ্ধ তান্ত্রিকের কাছে যান এবং শত্রু নিধনের ব্যাপারটা ওনাকে বলেন। সত্যি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে! একজনের প্রতিহিংসার মাসুল অপর নিরীহ প্রাণকে গুনতে হচ্ছে। আমি শুনে মনে মনে বুঝতে পারলাম যে ওই দিনের দেওয়া পুটুলিটা ওই লোক দুজন নিখুঁতভাবে পরিকল্পনা মাফিক ওই বাড়ির সীমানার ভিতরে প্রবেশ করে অন্দর মহলে যেখানে জমিদার বাবুর মেয়ের ঘর তার নিচের মাটিতে পুঁতে দিয়েছিল। আর ওইদিকে সাধু তাদের তরফ থেকে একটা সবুজ সংকেত পেয়ে ক্রিয়া করেছে। ফলে পিশাচ জেগে উঠেছে আর ওই মেয়েটির ঘাড়ে চেপে ধীরে ধীরে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু এতে কার কি লাভ? এই একটি কারণে শুধু যে জমিদার বাড়ির সদস্যরা আক্রান্ত হচ্ছে শুধু তো তাই নয়, তার পাশাপাশি গ্রামের মানুষের উপর ছড়িয়ে গেছে সন্ত্রাসের একটা ভয়। অর্থাৎ লোক দুজন যারা এসেছে তাদের এক উদ্দেশ্য, আর ওই পিশাচ সিদ্ধ সাধক যে কিনা এককাল ওই হরিদেবপুর গ্রামের বাসিন্দা ছিল, এক ঢিলে 2 পাখি শিকার করার ধান্দা। আমার ওনার কথা শুনে বড়ই কৌতূহল হলো তার মেয়েটিকে দেখার, যদিও মনে হচ্ছিল দেখা করা সম্ভব নয়, কারণ ওই মেয়ে নিজের মধ্যে নেই। একটা অশুভ শক্তির ঘোর তার সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে। তবুও আমি বলেই ফেললাম, আচ্ছা, সমস্তটাই বুঝলাম। আমার একবার আপনার মেয়েকে দেখার ইচ্ছে হয়েছে, তাহলে কাছ থেকে বুঝতে পারতাম তার কি হয়েছে,
কোনখানে গণ্ডগোল? আসলে এগুলো অনেক লক্ষণ অলক্ষণের ব্যাপার থাকে, তো তাই বর্ণনা শোনার চাইতে প্রত্যক্ষ দেখাটা খুব দরকার। কিন্তু ঠাকুরমশাই, আপনি যখন জানতেন যে পিশাচছিদ্র সাধকের দ্বারা ওই টোটকা প্রয়োগ করেই ওই দুইজন লোক জমিদার বাড়ির সদস্যদের উচ্ছেদ করার জন্য এত কিছু করেছে, তাহলে আপনি ওই কথা বলেই তো জিনিসটা মাটির তলা থেকে বের করে নদীর জলে বিসর্জন করে দিতে পারতেন। কিন্তু এমনটা জানাশোনা সত্ত্বেও আপনি বললেন না কেন? কাজটা যতই তোমরা সহজ মনে করো, কিন্তু ওইভাবে কোনো কাজ করা যায় না। সাধু লাল সালুতে যে মন্ত্রপুত বিভূতি দিয়েছে সেটা সক্রিয় অবস্থায় আছে, আর ওই অবস্থায় ওই পটলিটা খুলে জল ঢেলে দেওয়া কি সহজ কাজ? ওই অঞ্চলের কাছাকাছি গেলেই যেই তেজ ওখান থেকে বিচ্ছুরিত হচ্ছে সেটা এক নিমিষে কোনো শারীরিক ক্ষতি করে দিতে পারে আমার, যার জন্য প্রথমে ওই তেজকে নিস্তেজ করে দেওয়া প্রয়োজন। আর ওইটাই করার কথা ভেবেছি। নিম্ন স্তরের শক্তি হলেও তার তেজ কম ভেবে বসো না। এই জগতে দুটি শক্তি ক্রিয়াশীল, শুভ এবং অশুভ শক্তি। দুই শক্তির মধ্যে সর্বদাই সংঘাত হচ্ছে। মনে রেখো, এই যে বাতাসে বিশুদ্ধ বাতাস আমরা গ্রহণ করছি, কিংবা মাদলার দিনে বৃষ্টি হচ্ছে, এটাও এক প্রকার শুভ শক্তির ফল। এগুলো আসলে গুরুমুখী। উনি আমার কথা শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে গেলেন। বলা শুরু করলেন, ঠাকুরমশাই, আপনি জেনে শুনে ওই বিপদকে নিজের মাঝে আলিঙ্গন করবেন, এইটা আমাকে দেখতে হবে। যার কাছে যাওয়ার পর আমাদের একজন গৃহপরিচারিকা হাসপাতালে ভর্তি, বাঁচার আশা আছে কি না সেই নিয়ে যেখানে গভীরতর সন্দেহ, সেইখানে আপনি যাবেন। যেটা ভালো বুঝবেন সেটা করবেন, সমস্যা না হলেই হলো। আপনি কিছু ভাববেন না, আমার এরূপ অনেক অভিজ্ঞতা হয়েছে যেখানে ভূত প্রেত দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল। আমি দরজার বাইরে থেকে সবকিছু দেখব। আমাকে এই মুহূর্তে নিয়ে চলুন। উনি আর কথা না বাড়িয়ে আমাকে নিয়ে ওপরের চিলে কোঠার যে পরিত্যক্ত ঘরটি আছে ওখানেই নিয়ে গেলেন। গতকাল ঈষৎ বৃষ্টি হয়েছিল, ফলেই প্রকাণ্ড ছাদে ইতিমধ্যে একটু আধটু জল জমে আছে। যেতে যেতেই দেখি একটা প্রকাণ্ড পাখি চিলেকোঠার মাথার উপরে বসে আছে। দরজার দিকে যেতেই দেখি যে পাখিটা ডানা ঝাপটিয়ে অন্যদিকে সরে গেল। আমার এটা দেখে বেশ অবাক লাগলো। আমার মনে হলো এইগুলো ওই সাধুর প্রেরিত কোনো সংকেত, যার দ্বারা সে বোঝাতে চাইছে যে যতই চেষ্টা করো বিশেষ ফল হবে না। দরজার দিকে সিঁদুর দিয়ে নকশা করা। আমি ওই নকশার দিকে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইলাম। ওই নকশা আমি এর আগে দেখিনি, কিন্তু বড়ই অদ্ভুত সেই জিনিস। আমি নারায়ণবাবুকে জিজ্ঞাসা করলাম, এইগুলো কিসের আঁকিব কি? দরজার বাইরে এগুলো কি আপনি এঁকেছেন? উনি নিজে দেখলেন, বেশ ভালো করেই দেখলেন। তারপর ওটা দেখার পর আমাকে বিনীতভাবে বললেন, জানি না ঠাকুরমশাই, এটা কার আঁকা এটা আমার জানা নেই। হয়তো আমার এই উন্মাদ মেয়ে এইসব করতে পারে, কিন্তু এত নিখুঁতভাবে কোনো চিত্র আঁকতে পারবে সেইটাই বা কি করে সম্ভব? আপনি দেখুন, যদি কিছু করার থাকে। আমার মাথা কাজ করছে না কিছুতেই। আমারও সেই ধারণা, তান্ত্রিক পদ্ধতিতে ক্রিয়াদি করতে গেলে এ ধরনের নকশা দরকার হয়। ঠিক আছে, আমি দেখি কতদূর কি করতে পারি। আপনি ওই নিয়ে একদম ভাববেন না বিন্দুমাত্র, আমার উপর ছেড়ে দিন। দরজায় দেওয়া ছিল বেশ মোটা লোহার তালা। তালাটা খোলার জন্য আমি ওনাকে অনুরোধ করলাম। উনি কিন্তু প্রথম দিকে বেশ ইতস্তত করলেন। আসন্ন কোনো অঘটনের তীব্র ভয় ওনাকে কেমন যেন কাবু করে ফেলেছে। আমার মুখের দিকে তাকিয়ে উনি আড়ষ্ট কণ্ঠে বহুবার আমাকে নিরস্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমার সিদ্ধান্তের কাছে ওনাকে পরাস্ত হতেই হলো। দরজার চাবি খোলার পর আমি ভেতরে প্রবেশ করলাম। অবশ্য ভয়ের কিছু ছিল না, যেহেতু মেয়েটি কড়া মাপের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। কিন্তু আমার নিয়তি আমাকে যেইখানে টেনে নিয়ে যাওয়ার সেখানেই নিয়ে গিয়েছে। জমিদার বাবু কিন্তু বাইরে আমার জন্য অপেক্ষা করছে।
মাঝে মধ্যে অবশ্য ভেতরে ঝুঁকে দেখছিলেন। ভেতরটা একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে। এই একই গন্ধ আমি পেয়েছিলাম সাধুজির সাথে যে কদিন ছিলাম সে কদিন। আর হ্যাঁ, আশেপাশে মুরগির পালক ছড়িয়ে ছিটিয়েছিল। এমনকি ঘুমন্ত মেয়েটিকে পাশ ফিরিয়ে শুয়ে যখন দেখি, তখন অবধি তার মুখের কষ বেয়ে রক্তের ধারা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওহ, সে কি দৃশ্য! যাই হোক, ব্যাপার দেখে আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ, এটা কর্ণপিশাচিনীর কুপ্রভাবেই সম্ভব। সব কিছু দেখে শুনে বেরোতে যাচ্ছি, এমন সময় আমার ডান হাতের কবজিতে একটা চাপ অনুভব করলাম। দেখি যে ওই মেয়েটা আমার দিকে অগ্নিবাণ বর্ষণ করে তাকিয়ে আছে। আমি প্রমোদ গুনলাম। মেয়েটি আমার দিকে যেইভাবে নিষ্ঠুরতার সাথে তাকিয়েছিল, তাতে অন্য সাধারণ মানুষ হলে আগেই তার হৃদস্পন্দন থেমে যেত। আমি বিপদের আভাস পাওয়া মাত্র নিজে আগে সতর্ক হলাম। ললিতা প্রথম দিকে আমার দিকে কেমনভাবে যেন চেয়ে রইল। তার মুখের দিকে তাকিয়ে মনে হলো তার অন্তরের যে সত্তা, যেটা অশুভ শক্তি দ্বারা আচ্ছাদিত, ওইটা খানিক সময়ের জন্য বেরিয়ে এসে আমার কাছে সাহায্য প্রার্থনা করলো। কিন্তু ওইটা ক্ষণিকের জন্য। আমি একটা বিশেষ বীজমন্ত্র আওড়ে তার মাথায় হাত দিলাম আর শক্ত করে চেপে ধরলাম। মনে হলো তার মাথাটা টলে উঠল, আর সে একটা ঝাঁকুনি দিয়ে পুনরায় গভীর নিদ্রায় মগ্ন হলো। আমার তখন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। আমি ওই সময় বাইরে বেরিয়ে এসে দরজাটা ভালো করে তালাবন্ধ করে দিলাম। কিন্তু মন্ত্রের প্রভাব বেশিক্ষণ না থাকার দরুন ওই মেয়েটি পুনরায় জেগে উঠে পরিত্রাহী আর্তনাদ করতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, ওই শব্দটি মোটে কোনো নারী সুলভ কণ্ঠ নয়। দীর্ঘক্ষণ একঘেয়ে চিৎকার করার পর গলা ভেঙে গেলে যেরকম ফ্যাস ফ্যাস শব্দ হয়, ঠিক ওই রকম। আমি ওইখান থেকে চলে এলাম। পেছনে পেছনে শুকনো মুখ করে এলেন জমিদার বাবু। পুনরায় ওনার খাস কামরায় আমরা বসে চাকর দ্বারা আনিত গড়গড়া টান দিলাম। জমিদার বাবু আমার দিকে স্থিরভাবে তাকিয়ে বললেন, কি বুঝলেন ঠাকুর মশাই? আমার মেয়েকে কি আমি কোনোদিন সুস্থভাবে ফিরে পাবো? হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। ওর উপর কর্ণপিশাচিনীর একটা প্রভাব আছে। ওটা কেটে গেলেই আপনার মেয়ে আগের মতো শান্ত হয়ে যাবে। আমার মনে হয় আপনার মেয়ে কোনো সময় বাগানের দিকে গিয়েছিল। এই ব্যাপারে কিছু বলতে পারেন? হ্যাঁ ঠাকুর মশাই, মেয়ে আমার তার শুয়ের সাথে প্রায়ই খেলাধুলা করে। পিছনেই একটা ছোট জলাশয় আছে, ওখানে খেলাধুলা করে। কিন্তু কেন ঠাকুর মশাই? ওইখানে একটু গন্ডগোল আছে। আপাতত আপনারা ওইখানে কেউ যাবেন না। আর হ্যাঁ, রাত্রের দিকে একটু লক্ষ্য রাখবেন, কেমন? আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। এ ব্যাপার একদিনে মিটে ফেলার ব্যাপার নয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে। উনি অধীরভাবে আগ্রহ ব্যাকুল হয়ে বললেন, না না ঠাকুর মশাই, আপত্তি কিসের? আপনার থাকার একটা ঘর নির্দিষ্ট করে দিচ্ছি, আসুন আমার সাথে। এরপর আর কোনো কথা হলো না। ওই দিনটা আমি আমার ঘরে জপ আর সন্ধ্যার আহ্নিক করেই কাটিয়ে দিলাম। কিন্তু সন্ধ্যার অন্ধকার যতই ঘনিয়ে আসছিল, ততই যেন একটা ব্যাপার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামে ঢোকার আগে যে গাছটা দেখিয়ে জেলে মাছি ভয় থরথর করে কাঁপছিল, এটার সাথে কি সম্পর্ক? গাছের সাথে ওই বালিকার মধ্যে প্রবেশ করে থাকা পিশাচিনীর কি সামঞ্জস্য থাকতে পারে? কিন্তু উত্তরটা খুব দ্রুতই পেলাম। রাত তখন কটা বাজে সে খেয়াল ঠিক নেই আমার। নৈশহার সেরে আমি আমার ঘরে ঘুমিয়ে আছি। কিন্তু এই সময় পায়ের শব্দ শুনে আমার কান সজাগ হয়ে উঠল। মনে হলো কোনোখান থেকে যেন মন্ত্র পড়ার শব্দ আসছে। আমি উঠে দাঁড়িয়ে অন্ধকারে মিশে দাঁড়িয়ে দেখলাম বারান্দায় চাঁদের ধপধপে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে একেবারে। সে
সেই আলোতেই খোলা দরজার বাইরে একটা কম্বল মুড়ি দেওয়া একজনকে চুপি সারে প্রথমে নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলাম। সে জানালার গরাদের ভেতর দিয়ে দেখলো বেশ ভালোভাবে যে বিছানার উপর আমি আছি কি না। তারপর যখন নিশ্চিন্ত হলো তখন সে পাশের সিঁড়ি বেয়ে দ্রুত গতিতে উঠে গেল উপরে। যাই হোক, কিন্তু আমি বেশ ভালোভাবেই তার মুখ দেখতে পেয়েছিলাম। আমার অতি পরিচিত সে। কে ছিল ঠাকুর মশাই চুপিসারে যে এসেছিল? কিশোরীর প্রশ্নে তারানাথ বলল, গল্পটা আগে পুরো শোনো, তারপরে তোমরা নিজেরাই জানতে পারবে। মুখ দেখেই আমার সন্দেহ হলো। ওপরের ঘর থেকে একটু পরেই বহিঃস্বরে আগত কেউ নেমে গেল দ্রুত। কি মনে হতে আমি তখন বাইরের দিকে চেয়ে রইলাম। আমার ঘরের অপর একটি জানালা থেকে বাইরের দৃশ্য অনেকটা অবধি দেখা যায়, এমনকি ওই গাছটাও দেখা যাচ্ছিল। যাই হোক, ওই গাছটার নিচে একজনকে আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখলাম। আমার সন্দেহ হয় একটা ক্রিয়া প্রয়োগ করলাম। এই ক্রিয়া করলে দৃষ্টিশক্তি অনেক বেশি প্রখর হয়। দেখে আমার অবাক হবার পালা। দেখি যে ওই পিশাচ সিদ্ধ সাধক এসে আস্তানা গেড়েছে এখানে, আর তার সামনে কখন যে ললিতা চলে গেছে সেই খেয়াল আমার বিন্দুমাত্র নেই। সাধু তাকে সামনে দাঁড় করিয়ে আগুনের মধ্যে কী সব দ্রব্য বারংবার নিক্ষেপ করতে করতে ওই মেয়ে অন্যত্র চলে গেল। আমার মুখটা সে দৃশ্য থেকে ধড়াক করে উঠল। একটু পরে শুনলাম আমার দরজার বাইরে কে যেন প্রাণপণে ধাক্কা মারছে। দরজার বাইরে থেকে ভেসে আসা কণ্ঠটি আর কারণ নয়, শুধুমাত্র একজনের। সে হলো জমিদার বাবু। আমি দরজা খুলে দিতেই প্রায় হুড়মুড়িয়ে প্রবেশ করে আমার কাছে আকুলভাবে প্রার্থনা করতে করতে তিনি বললেন, ঠাকুরমশাই, আমার মেয়ে গৃহে নেই, কই গেল সে? আড়ষ্টভাবেই আমার মুখ থেকে বেরিয়ে গেল, কারোর সর্বনাশ করতে। আপনি ওকে নিরস্ত্র করুন। আমাদের গ্রামের একাধিক মানুষের প্রাণ নিয়েছে এইভাবেও। কিছু একটা করুন ঠাকুরমশাই। নিস্তব্ধ সে রাত্রের পরিবেশ। আমি মাটির পথ ধরেই একাই চলে যাচ্ছি উদ্দেশ্যহীনভাবে। এই সময় জলের নৌকো চলবার সলৎ সলৎ শব্দ আমার কানে গেল। আমি ওইদিকে ঘুরে পথ চলতে লাগলাম। দেখি ওইখানে আমার আগের দেখা মাঝিটাও তার টানছে। নদীর ব্যাপ্তি বহুদূর। ওই কোল দেখার জন্যেই আমি নদীর তটের কাছে দাঁড়িয়ে আছি। নদীর মাঝি আমাকে বলল, আগে ঠাকুর মশাই, চলে যান এখান থেকে। ওই রাক্ষসী এই সময় বেরোয় শিকারের উদ্দেশ্যে। চলে যান। কথাটা বলেই সে জোরে জোরে জল ভেঙে অনেক দূর চলে গেল। আমার কাঁধের দিকে ওই সময় ঠান্ডা নিঃশ্বাস পড়ল। পেছনে ঘুরে দেখি ললিতা দাঁড়িয়ে, আর সে কি তার বিভৎস রূপ! চোখের মনের মধ্যে কিছু নেই, শুধু দুইটি বিন্দু। সে আমার দিকে জ্বলন্ত দৃষ্টি মেলে তাকিয়ে আছে। মুখ থেকে গোঙানির শোষ শব্দ বের করে যেই না আমার দিকে আক্রমণ করতে গেছে, অমনি আমার ধারের কাছে আসতেই বৈদ্যুতিক স্ফুলিঙ্গের ধাক্কায় ছিটকে বহু দূরে পড়ে গেল আর নিমিষে অজ্ঞান হয়ে গেল। আমি তাকে ধীরে ধীরে তার বাড়িতে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আর পরদিন ভোরের দিকে কি করতে হবে সেই জোগাড় যন্ত্র করতে শুরু করলাম। আগে থেকেই সমস্ত দ্রব্যাদি ছিল। পরদিন সকালে আমি ওই উক্ত গাছটার দিকে একাই গেলাম। গাছটা কিন্তু নিষ্প্রাণ, একটা পাতা অবধি অবশিষ্ট নেই। ন্যাড়া গাছের মধ্যে একটা উৎকৃষ্ট শান্ত আভাস আমি পেলাম। মনে হলো এইখানে তাহলে কর্ণপিশাচিনী সুপ্ত অবস্থায় থাকে। রাত্রে দেখি কেউ তাকে জাগিয়ে তোলে।
ইতিমধ্যে এও দেখলাম যে মেয়েটা দিনের আলোয় মরার মতো পড়ে থাকে বিছানায়, অর্থাৎ রাত্রের প্রথমে কেউ পিশাচকে আহ্বান করে। তারপর এই মেয়ের মধ্যে পিশাচটিকে নৈবেদ্য মন্ত্রের মাধ্যমে প্রবেশ করাতে হয়। তারপরই একটার পর একটা প্রাণ গ্রামের বুক থেকে ঝরতে থাকে। আমার আর দেরি করাটা সমীচীন মনে হলো না। জমিদার বাবুকে আমি বললাম, দেখুন, আমাকে একটা পোড়া কাঠ জোগাড় করে দিতে হবে। সদ্য এখানে কি কেউ মারা গেছে? যদি যায় তাহলে আমাকে বলুন। এই সংবাদ আমার খাস চাকর সুদীপ দিতে পারবে। তার বাড়ি শ্মশানের কাছেই। দাঁড়ান, ডাকি তাকে। কিন্তু আমার মেয়ে ঠিক হবে তো? ওই মেয়েটি ভিন্ন, আমি আর কিচ্ছুটি চাই না। দেখুন, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, কিন্তু আপনি এভাবে ভেঙে পড়বেন না। সুদীপকে ডাকা হলো। আমার সাথে তাকে নিয়ে গেলাম এই গ্রামের পূর্বাঞ্চলের মস্ত শ্মশানে। ওইখানে কতগুলো ব্যক্তি সত্য দাহ সম্পন্ন করার পর চলে যাচ্ছিল। চিতার আগুন সবেমাত্র নেভার পর একটা দা দিয়ে ওই চিতার ঝলসে যাওয়া কাঠ আমি নিজের কাছে সংগ্রহ করলাম, আর শ্মশানের একটা নির্দিষ্ট স্থানে একটা গাছের নিচে গণ্ডি নির্মাণ করবার পর ঠিক করলাম সন্ধ্যার দিকে এখানে বসেই শ্মশান কালীর ধ্যান করব। যার দরুন সন্ধ্যার দিকে আমাকে একটা ঘট আর একটা নারকেল নিয়ে আসতে হয়েছিল। সন্ধ্যা তখন প্রায় ঘনিয়ে এসেছে। এই ক্রিয়াটা আমাকে শাক্ত মতে করতে হবে। ওই পিশাচিনীর শক্তিকে পরাস্ত করতে হবে, নইলে ওই মেয়েটিকে আমার পক্ষে বাঁচানো সম্ভব হবে না। সন্ধ্যার দিকে আমি শুরু করলাম বিশেষ মন্ত্র দিয়ে পুজো। সামনে আমার ঘট সাজানো ছিল। এক রাস জবা ফুল দিয়ে মা শ্মশানকালীর ধ্যান করছি, আর ওই মেয়েটির ওপর আমি জল ছিটাচ্ছি। ধ্যানে বসতেই চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। ওই সাধক কোনো ক্রমে টের পেয়েছে, আর ধ্যানমগ্ন অবস্থায় যখন আমি মাকে আহ্বান করছি, তখন ওই সাধক আমার মানসপটে এসে বারংবার ক্রুদ্ধভাবে আমাকে শেষ করে দেবে বলে শাসাচ্ছে। তারানাথ, আমার সঙ্গে প্রতারণা করে বেশি দিন কেউ পৃথিবীর আলো দেখেনি। তুই ওই মেয়েটিকে কোনোভাবেই আমার এই প্রেরিত পিতার শক্তির কাছ থেকে বাঁচাতে পারবি না। মেয়েটার সাথে আমি তোকে শেষ করে দেব। ভয় আমার ধাতে নেই। আমি তবু মনটাকে একাগ্র করে নিয়ে শুরু করলাম বিড়বিড় করে অতি দুর্বোধ্য শ্মশানকালীর মন্ত্র। পাশের যে দাহ করা পোড়া কাঠটা আছে, ওটাই আমি নৈবেদ্য রেখেছি। গোটা একটা পাঠা আর তার সাথে নরক পালের রক্ত আছে আমার কাছে। পাশেই আর একটা কঙ্কাল, ওটায় পিশাচ শক্তি এসে ভর করলে তখন নৈবেদ্য দেব। আর নৈবেদ্য গ্রহণে সে যখন ব্যস্ত থাকবে, তখন আমি সম্পূর্ণ আহুতি দিয়ে তাকে শেষ করব। এই ছিল আমার পরিকল্পনা। কিন্তু হিতে বিপরীত হলো। দূর থেকে দেখলাম একজন মেয়ে, যাকে ওই দিন দেখেছিলাম অন্দরমহলে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই তার ভয়ঙ্কর ক্রোধের একটা বহিঃপ্রকাশ খেলে গেল। তার হাতে যেটা দেখেছিলাম, সেটা দেখেও আমি অবিচলিতভাবে নিজের কাজে মনস্থির করেছিলাম। কি ছিল ওনার হাতে? আর এইবার অন্তত বলুন যে কে ওই দিন গভীর রাত্রে এসে চিলেকোঠার গৃহে প্রবেশ করেছিল? এগুলো কিছুই বললেন না যে। হ্যাঁ, ওই দিন যে মেয়েটি আমাকে চা দিয়েছিল, এছাড়া আমার আর জমিদার বাবুর কথা শোনার জন্য উৎকণ্ঠ হয়েছিল, সে রাত্রের দিকে চুপি চুপি মন্ত্র পড়তে পড়তে ওপরে চিলে কোঠায় গৃহে গিয়েছিলাম। তন্ত্রের এই জগতে তো কম দিন হলো না যে বিচরণ করছি, তাই জানি যে একটা মন্ত্র এমন আছে যেগুলো দিয়ে পিশাচ আহ্বান করা যায়, আর সেই সাথে ওই আহ্বান অক্ষরিত পিশাচ এসে সংকল্পিত ব্যক্তির মধ্যে প্রবেশ করে। তান্ত্রিক বা সন্ন্যাসী নিজের ইচ্ছা মতো তাকে আদেশ দেয়, আর ওই অশুভ শক্তি সেই নির্দেশ মতো একটার পর একটা প্রাণ হরণের কাজ করে।
যার দেহ অধিকার করে সে ধীরে ধীরে সেই দেহের প্রাণ ও শক্তি শোষণ করে, যার জন্য জমিদার বাড়ির দিকে প্রবেশ করার পর আমার কেমন যেন সন্দেহ হয়েছিল ওই মেয়েটিকে দেখে। বেশি দিন নাকি ওই চাকরটি এখানে আসেনি। মেয়েটির মধ্যে ওইরূপ উপসর্গ দেখার পর থেকেই নাকি সে হঠাৎ এসে হাজির। আমি তাকে দেখেই বুঝেছিলাম যে ওই পরিচারিকাটি আর 4-5 জনের মতো নয়, যারা তন্ত্র সাধনা করে তাদের মধ্যে এক প্রকার অনন্য লক্ষণ ফুটে ওঠে। গল্প বলার মাঝে লক্ষ্য করলাম যে বাইরে কড়াত করে একটা তীক্ষ্ণ শব্দে একটা বাজ পড়ল। শুনে হাড় হিম হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তার সাথে পরিবেশটা যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। যাই হোক, তারানাথ পুনরায় আরেকটা পাসিংশ ধরিয়ে শুরু করলেন। আমার ক্রিয়াতে বিঘ্ন দানের জন্য ওই মেয়েটা একটা লম্বা খাড়া উঁচিয়ে যেই না উদ্যত হয়েছে, ততক্ষণে আমার অর্ধেক কাজ প্রায় সম্পূর্ণ। আমি পাশে থাকা একটা হতলে গুঁড়ো তার দিকে ছুঁড়ে মারলাম। মন্ত্রের মতোই কাজ হলো। সে এক স্থানে দাঁড়িয়ে রইল। কাজ প্রায় শেষ হতে প্রায় ভোর রাত্রি হবে। মায়ের সামনে যখন শেষ আহুতিটা দিলাম, তখন আমার দিব্য দর্শনে লক্ষ্য করলাম যে মায়ের তৃতীয় নয়ন থেকে একটা আলো বেরিয়ে মেয়েটির উপরে গিয়ে পড়ল। শুয়ে থাকা মেয়েটা ঈষৎ কেঁপে উঠল, আর শ্মশান চত্বর কাঁপিয়ে যত্রতত্র ছড়িয়ে পড়ল একটা হাড় হিম করা শব্দ। সকালের দিকে সমস্ত কাজ মিটিয়ে ওই জমিদার বাড়ি থেকে ফিরে যাচ্ছি, তখন নদীর দিকে 2টো লাশ আমি দেখতে পেলাম। যারা ওই দিন পিশাচ সিদ্ধ সাধুর কাছে গিয়েছিল তারা মরে পড়ে আছে। আর ওই মেয়েটির দেহ দেখলাম যে কোনো প্রাণ তাতে ছিল না। ক্রিয়া শেষ করে আসন পরিত্যাগ করার পর যেই না মেয়েটিকে ঠেলা মেরেছি, সে টহলে পড়ে গেল। পিশাচ নিজের কার্য সিদ্ধি করতে না পেরে শেষমেশ যারা তাকে আহ্বান করেছিল তাদেরকেই শেষ করে নিজের স্থানে ফিরে গেছে। গল্প বলা থামিয়ে ঠাকুরমশাই আমাদের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তাহলে বলো তো কেমন লাগলো আজকের এই সত্য ঘটনা? ওনার কথার উত্তর দেব কি, তার আগেই ভয়ে আমাদের মুখ শুকিয়ে গেছে। আমরা ওনার উত্তরে ঘাড় নাড়িয়ে বাড়ির পথ ধরলাম। তখন যেন ওনার বলা গল্পের বর্ণিত দৃশ্যগুলো এক এক করে ভাসছে। শুনছিলেন প্রখ্যাত লেখক প্রতুল দীপ্তের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প দারোগার ভিটের শ্মশান। সম্পাদনা এবং কাস্টিংয়ে শান্ত এবং অম্লান, নারী চরিত্রে প্রিয়া, পরিচালনা এবং ভিডিও ভিজুয়াল ইফেক্টসে গৌরব, এডিটিংয়ে শান্ত, পোস্টার ডিজাইন দীপু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন গান ও গল্প।